কি বলছো মহিতোষ? ব্যয় মশাই কান্তিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন? আগে হ্যাঁ কথা বাবু। ভোলা বাবু অবশ্য দোষ নেই, 1 বছরের মধ্যে কানা করিও ঠেকাইনি। মুক্তি সে কে কাকে আর সময় দেয় বলুন? আমি হলে গুটি বাটি শুদ্ধ করে রাখতাম। কাজটা ভালো করে নিবে। আগে কান্তি একদিন ওর বিজনেস পার্টনার ছিল, আর কেউ না জানলে আমি তো জানি। উল্টো পাল্টা হিসাব দিয়ে 1 বছরের মধ্যে কান্তিকে পথে বসিয়ে দিল বেয়াই। ওগো শুনছো? বিয়াই চিঠি দিয়েছে, বৌমা নাকি আমাদের বাড়িতে আসবে না। কেন? এখানে ভয় নেই। হ্যালো, পুকুরে স্নান করতে হয়, আরো হাজার রকমের অসুবিধা। আমি তখনই তোমাকে নিষেধ করেছিলাম, ওখানে তুমি বিয়ে দিও না। আর ওসব মেয়ের আমার বৌমার দরকার নেই। কি মুশকিল তুমি বুঝতে পারছো না? ভোলা সেনের ওই একটি মাত্র মেয়ে, সম্পত্তি আছে কয়েক কোটি টাকা। ব্যয়ের অবর্তমানে সবই তো হচ্ছে ওদেরই। টাকাই পাবে, লক্ষ্মী পাবে না। ছেলের বিয়ে দিয়ে কত মানুষ আনন্দ করে, আমার কপালে আর সেই সুখ নেই। বিয়ের পরে গিয়ে বাপের বাড়িতে গিয়ে উঠলো, এখন বলছে সে নাকি চলে যাবে। আগে শহরের মেয়ে বিয়ে পাস, একটি স্বাধীনতা তো হবেই। হ্যাঁ নাকি বলেন কর্তা বাবু? আপনার যুক্তিতেই তো এই বিয়েটা হয়েছে, না হলে ভোলা সেনের চামারের মেয়েকে আমি পুত্রবধূ করে এই বাড়িতে কখনো আনতাম না। মোটা অঙ্কে দালালি পেয়ে আগে আমি হ্যাঁ আপনি কি ভেবেছেন আমি কিছু জানি না? আমি সবই জানি। বাদ কালিমার 2000 টাকা আপনি পেয়েছেন। সহ্য। আমি আপনার গা ছুঁয়ে দিব্যি করে বলতেই, একটা পয়সাও যদি আমি নিয়ে থাকি তা হবে গরু রক্ত ব্রহ্ম রক্তের সমান। আমি আপনাদের ভালোর জন্যই মেসুমশাই। দেবব্রত, কি হয়েছে দেবু? সাবু কি? না বড়মা, বাবু। সে কি? কান্তি তো গত পরশুদিন আমার এখানে এসেছিল। হ্যাঁ কথা বাবু, দাঁড়িয়ে অনেকক্ষণ আমার সাথে কথাবার্তা বললেন। ছেলে দুটি আমার মানুষ হলো না। হ্যাঁ, এমন সৎ মানুষটা অকালেই চলে গেলেন। কান্তি আমার কাছে কিছু সাহায্যের জন্য এসেছিল। আমি যদি ঘুণাক্ষরেও জানতে পারতাম এ দেখাই হচ্ছে আমার শেষ দেখা। আমি ভাবছি অতভাগী সাবিত্রীর কথা। ওর জীবনটা দুঃখে দুঃখে গেল, সুখের মুখ আর সে দেখতে পেল না।
কি হয়েছিল রে দেবু? সেই পুরনো অসুখ পক্ষাঘাত। আপনাদের এখান থেকে রওনা হয়ে পাহাড়ে পর্যন্ত বসতে পারে পথের মাঝে তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই দেবু। কারো চিরদিন থাকে না। তোমার বাবা রোগ যন্ত্রণায় ভোগ করছিল, এ বরং ভালোই হয়েছে। হ্যাঁ কর্তা বাবু, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আমি ভাবছি সবই বুঝি সাবু বুঝি খুব ভেঙে পড়েছে। হ্যাঁ বড় মা, বাবা মারা যাওয়ার পর দুদিন হলো বাপু এক পর্যন্ত জল মুখে দেয়নি। শুধু বলেছে নিষ্ঠুর বিধাতা কি করলে দেব, কোন পাপে আমার এই জীবন যন্ত্রণা। ভেঙে পড়াটাই স্বাভাবিক। কান থেকে বিয়ে করেছিল। আমার মনে হয় সূর্য, তোমার একবার সাবিত্রীর কাছেই যাওয়া উচিত। আর কিছু না হোক মৌখিক সান্ত্বনা তো দিতে পারবে। মশাই, মা বুধের ভোরবার সঙ্গে দেখা করবেন না। দেবু, মা বললেন ওরা বড় হোক, টাকার অহংকারে গরিবদেরকে মানুষ বলে গণ্য করে না। দেবু, হ্যাঁ বড় মা, মা আমাকে বলে তুই ওদের কাছে যেতে পারবি না, আমি দূরে দূরে ভিক্ষে করে স্বামীর শেষ কৃত্য সম্পন্ন করব। তবুও তোর আত্মীয়ের কাছে হাতে পাতবো না। এমন কথা বলতে পারলো সাবু? যা হবার হয়ে গেছে, এ নিয়ে তুমি আর মন খারাপ করো না। এখন ওরা যাতে শুদ্ধ হয়ে যেতে পারে তার ব্যবস্থাটা তুমি করে দাও। ভোলা বাবু নাকি তোমাদেরকে বস্তি থেকে তাড়িয়ে দিয়েছে? না মানে খরনো একটা সতত্ব চামার। 1 বছরের বাড়ি বানানো হয় থকিত রয়েছে। তাহলে কি এই লোকটাকে ঘর ছাড়া করবে? আমাদের যে 40,000 টাকা মেরে খেয়েছে তার কি? ওসব কথা বাদ দাও। কান্তির চাঁদের কি করা যায় তাই বলো। শান্তির এই শেষ কাজ বেশ গঠা করে শান্তি করা হোক, না হলে লোকে বলবে ওরা না হয় গরিব। বোন ভগ্নিপতি তো আর গরিব না। তাহলে 1000 দিয়ে দেই, কি বলো? হ্যাঁ বেশ, তাই তুমি দাও। যাও তো মহিতোষ, ফেরেশতা থেকে 5000 টাকা দেবুকে দিয়ে দাও। এসো দেবু। চলি বড় মা। এসো বাবা। চলি মেশমশাই, চলি মেশমশাই চলে। অরুণকে একটা চিঠি দেওয়ার দরকার। না, কোনো প্রয়োজন নেই। আহ, বাপের কথা লিখবো না,
লিখব তোমার মেসমশাই মারা গেছেন। আমি তা বুঝতে পারছি না, এইসব কথা উলুনকে কেন জানানোর দরকার? কি মুশকিল! অরুণের শ্বশুরটা যত সব ওনার সৃষ্টি। সূর্য যাই বলুক, তো ধর্ম তো অরুণ কান্তিরই ছেলে। লেখাপড়া করে নিয়েছি ঠিকই, কিন্তু গোত্রান্তর হয়নি। বুঝতে পারছি না কি আমার কর্তব্য। বেলা 10টার মধ্যে আপনাকে রান্নাটা শেষ করতে হবে, কারণ সাহেব কেটে 11টায় কোর্টে চলে যাবে। ওনার মেজাজ কিরকম মা? রাগী নয় তো? না না, একেবারে মাটির মানুষ, এতটুকু অহংকারও নেই। একদিন কি হয়েছে জানো? মাছের ঝুলে নুন দেনি, তারপর সাহেব খেয়ে দিয়ে দিব্যি কোর্টে চলে গেলেন। তারপর আর কি বললো জানে? কি বলেছে? বাবা কে বসে চিৎকার করে বলল, একই কচিত হতচারী, মাছের ঝুলে তো তুই একেবারে লবণই দিসি না। এই ঝোল দিয়ে তুই সাহেবকে খাইয়েছিস, নির্ঘাত তুই আজ আমার চাকরিটা খেয়ে নেবে। তারপর কি হলো মা? বাবু খুঁটে বেরিয়ে গেল, আর আমি কান্নাকাটি করে নাকি শুয়ে পড়েছি। আর বিকেলে সাহেব এসে সেই কথা শুনে আর কি হাসি! সে কি মানুষ! হাকিম বলে মনেই হয় না। আমার একটা ছেলে আছে, সেও না হাকিমের কাজ করে জানো? কি বললেন? আপনার ছেলে হাকিম? না মানে আমার ছেলে নয় গো মা, আমার বড়দির ছেলে। ও তাই বলুন। আমি ভাবলাম হাকিমের মা এসেছে জের কাজ করতে। তা কোথায় আছে আপনার বোনপু? তা তো জানি না মা, অনেকদিন হলো তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। নাম না বলতে বলতে আমি যে তার নামটাই ভুলে গেছি। তাছাড়া মাসিমা, হাকিম বোনপু তো তাও আপনি চিনতে পারবেন না। তুমি ঠিক বলেছ মা, কচি হয়তো আমাকে আর চিনতেই পারবে না। থাকলেই বা রক্তের সম্পর্ক, একটা ভিখারিকে বড় লোকের আত্মীয় বলে পরিচয় দেবে না মা। এ কথাটা বলা আমার ঢের ভুল হয়েছে। নীলা, সেই ভদ্র মহিলাটি এসেছেন? হ্যাঁ, এই যে উনি এই বাড়িতে কাজ করবেন। তা দেখুন, আমি কিন্তু জাল মশলা একটু বেশি খাই। এই শ্রীমতীর মতো তরকারিতে আবার মিষ্টি দেবেন না। ও মা, খুব তো মিথ্যা কথা বলতে পারেন আপনি। আমি বুঝি তরকারিতে হা হা হা, চিনি ঢেলে দাও। এখন তো এই কথা বলবেনি। রান্নার লোক এসে গেছে কিনা? নীলা, আমার মনে হয় সমস্ত কাজ উনি একা পেরে উঠবেন না। চেহারা দেখে মনে হয় নেহাত দায়ে পড়ে কাজ করতে এসেছেন। আচ্ছা আচ্ছা, বাড়িতে আপনার কে কে আছেন? দুটো ছেলে,
আর অসুস্থ স্বামী। ছেলেরা কিছু করেন না? একজন বিএ পাশ করে বেকার, আর একজন যে নেহাতি নাবালক। কিন্তু এই সামান্য মাইনেতে কি করে চলবে আপনার? বাড়ি কি নিজেদের না বাড়াবাড়ি? বস্তিতে থাকি। আপনি বরং এক কাজ করুন, আমার আউট হাউসে অনেকগুলো ঘর খালি পড়ে আছে, সবাইকে নিয়ে এখানে উঠে আসুন। আপনার খোকা লেখাপড়া করে? ক্লাস 5-এ উঠেছিল, তারপরে আর পড়াতে পারিনি। ঠিক আছে, আপনার খোকা সকালে আমার হাট বাজারটা করে দিবে, দুপুরে স্কুলে যাবে, আর রাত্রে পড়বে নীলার কাছে। এই ধরুন, না হয় আর গোটা 10 টাকা বেশি দেব। আপনার এই ঋণ আমি শোধ করতে পারবো না বাবু। আমার মতো হতভাগিনী পৃথিবীতে আর বোধহয় নেই বাবু। দারিদ্রের কঠিন নির্দেশনে আমার যে দম বন্ধ হয়ে আসছে বাবু। চারিদিকে শুধু সীমাহীন অভাব আর অভাব। এই অভাবের তারুণ্যে পড়ে জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে বাবু। এক মুঠো ভাত খেতে পারছি না। আপনি কাঁদবেন না, ব্যবস্থা একটা হবে। হ্যাঁ মাসিমা, বরুণদা যখন ভাড়া নিয়েছে সবাইকে নিয়ে এখানেই চলে আসুন। আসবো মা, কিন্তু এ মাসের বাড়ি ভাড়া না দিলে যে। ও আচ্ছা, এই 50টি টাকা আপনি নিয়ে যান, দেনা শোধ করে আসবেন, বুঝলেন? না বাবু, তোমাদের মাইনে আগাম নিলে। বই নেই, এই টাকা আপনার মাইনে থেকে কাটা যাবে না। আপনার পরিজনদের আমি না খাইয়ে মারবো না। নিন, টাকাটা রাখুন। কিন্তু বাবু। আরে সংকোচ করছেন কেন মাসিমা, নিয়ে নিন টাকাটা। ঠিক আছে, একটা গাড়ি করে মালপত্র যা আছে নিয়ে চলে আসুন। আজকের ডাকে এই চিঠিটা এসেছে স্যার। দিন। কে কোথা থেকে এসেছে স্যার? বাড়ি থেকে? হ্যাঁ। অরুণদা, কোনো দুঃসংবাদ নয় তো? হ্যাঁ নীলা, মা লিখেছেন আমার এক মেসোমশাই কান্তি চৌধুরী নাকি মারা গেছেন। না না কি না, বলছেন না, আপনি? আমি ওনাকে ভালো মানুষ রেখে এসেছি। ওনাকে আমি ভালো মানুষ রেখে এসেছি বাড়িতে। কি বলছেন আপনি? এ, না মানে আমি বলছিলাম এই চিঠির কথা সত্য নাও হতে পারে। মানে অনেক মিথ্যা কথাও তো বের হয়। না, এই চিঠি আমার মা নিজের হাতে লিখেছেন। তোমার মা? মানে আপনার মা? হ্যাঁ, এই তো লিখেছেন। তোমার মেসোমশাইয়ের মেজ ছেলে দেবব্রতর মুখে খবরটা পেলাম। দেবব্রত? দেবু বলেছে এমন কথা? দেবব্রতকে আপনি চেনেন? ও না বাবু, আমি মানে আমি তাকে, হ্যাঁ, আমাদের পাশের গ্রামে, তার নামও যে দেবব্রত। আমি আমি এখন যাই বাবু, মাথাটা কেমন যেন ঘুরছে। মাথাটা আমার। বিকেলে মালপত্র নিয়ে আসবেন তো? হ্যাঁ বাবু। কি দেখছেন অমন করে? না বাবু, কিছু না বাবু, কিছু না। আশ্চর্য, মেয়ে ছেলেটার কথাবার্তা এ স্যার। ছেলে নয় বিনোদ বাবু, বলুন ভদ্র মহিলা। আগে অবস্থার বিপর্যয় মানুষ ছোট কাজ করতে বলে, তাই বলে তার মধ্যে কোনো অসম্মান করার যুক্তি নেই।
আমার ভুল হয়ে গেছে স্যার, কিন্তু ওই ভদ্র মহিলার কথাবার্তা কেমন যেন সন্দেহজনক। আমি বরং আরেকটা মেয়েকে রাখি হুজুর। সে কি বাবা? বরুণদা ওকে 50টা টাকা অগ্রিম দিয়েছে। সর্বনাশের মাথায় বাড়ি, জানা নেই, শোনা নেই, চেনা নেই, অতগুলো টাকা ধপ করে দিয়ে দিলেন স্যার। এখন যদি কাজে না আসে? আসবেন। আসবেন? কি করে বুঝলেন হুজুর? টাকাটা তো মেরেও দিতে পারে। আপনি ভুলে যাচ্ছেন কেন বিনোদ বাবু? আমি বিচারক, মানুষ নিয়েই আমার কারবার। মানুষের মুখ দেখেই অনেক সময় ওদের মনের কথা বুঝে নিতে হয়। আপনি আপনি লক্ষ্য করেছেন কিনা আমি জানি না স্যার, তার স্বামীর মৃত্যু সংবাদ শুনে উনি কেমন করে চমকে উঠলেন স্যার। শুধু তাই নয়, যতক্ষণ আপনার মুখের দিকে তাকিয়েছিলেন কি যেন খুঁজছিলেন। সেও আমি দেখেছি। আমার মনে হয় ওর কোনো প্রিয়জনের মুখের সঙ্গে আমার মুখের হয়তো মিল রয়েছে। কিন্তু অরুণদা, ওকে দেখে আমারও মনে হচ্ছিল ওই মুখ, ওই ব্যথাতর চোখ আমি যেন কোথায় দেখেছি। কোথায় কোথায়? কি বলছিলেন? ওনার বাইফু নাকি? বলো। ওরু আছিস? মা, মাগো, আমার লক্ষ্মী মা, এতদিন বুঝি তোমার হতভাগা ছেলেকে মনে পড়লো তোমার? আরে ছাড় ছাড় পাগল, কি ছেলে মানুষই করছিস? এমনি ভাবে তোকে কেউ হাকিম বলে ডাকবে? কেন আসেনি বলো? এখান থেকে ইসলামপুর তো মাঠে 4 ঘন্টার পথ। বলছি বলছি, ওরা কারা অরুণ? ইনি বিনোদ বাবু, চাপরাশির কাজ করেন। আর এর নাম নীলা, বিনোদের মেয়ে। ও আপনার শ্রীচরণের দাস। থাক থাক, আপনার মেয়ে বুঝি? থাক থাক মা, আশীর্বাদ করি তুমি সুখী হও। আমি এবার যাই অরুণদা। মাসিমার জন্য আমি গিয়ে রান্নার ব্যবস্থাটা করে নিই। না মা না, ওসব ঝামেলার দরকার নেই, আমি এক্ষুনি চলে যাব। সে কি মা, রাত্রে থাকবে না? না বাবা, বাড়ি থেকে বাহিরে থাকার কি উপায় আছে? একা মানুষ, যেদিকে না দেখবো সেদিকেই অন্ধকার। তাহলে এক কাজ করো নীলা, তুমি বরং কিছু জল খাবার তৈরি করো। মা যখন থাকতে চাইছেন না। আমি যাচ্ছি অরুণদা। বাবা, তুমি এদিকে এসো তো বাবা। আপনারা কথাবার্তা বলুন। নীলামা আমার কি বলে আমি শুনে আসি। একেই বলে মা। এমন মা না হলে এমন কি কীর্তিমান ছেলে হয় কখনো? ঠিক যেন মা জগদ্ধাত্রী, ঠিক যেন মা জগদ্ধাত্রী। আমার চিঠি পেয়েছো অরুণ? হ্যাঁ মা, এই তো একটু আগেই পেলাম। কি ব্যাপার বলো তো মা? আমার কোনো মেসমশাই বা মাসিমা আছেন এ কথা আগে কখনো বলনি তো? ওদের ব্যবহারের জন্যই আমি কি রকম? বলিনি। তোর মেশুরা ছিল এটা গাঢ় মাতাল,
নরকের জঘন্য কীট। থাক মা, যে মানুষ স্বর্গে চলে গেছেন তার সম্বন্ধে জঘন্য কথাগুলো নাই বা বললে। কে বলছে সে মরেছে? মা, এমন বজ্জাতের কপালে কি মরণ হয়? যেমন বাপটা মাতাল, এমন হয়েছে ছেলেটা দুধচোর জালিয়াত। তোমার কথা আমি ঠিক বুঝতে পারলাম না মা। দিন তিন আগে তোর মৌসুমের বড় ছেলে দেবপথ গলায় কাঁসার বেঁধে এসে বলল ওর বাবা মারা গিয়েছে। তারপর তোর বাবার একটু সন্দেহ হয়নি। তার কাজের জন্য 5,000 টাকা দিয়েছি। একবারও ভাবি নাই যে এই দুধচোরটা। অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে মেসোমশাই মারা যাননি, এই তো? হ্যাঁ, খুব মাথা খাটিয়ে ফন্দিটা বের করেছ তো। তুই হাসছিস অরুণ? আমার রাগে সারা অঙ্গ জ্বলে যাচ্ছে। তোর বাবা সহ থানায় ডায়েরি করতে গিয়েছে। কি দরকার ছিল থানা পুলিশ করবার? গরিব আত্মীয় না হয় 5,000 টাকা ঠকিয়ে নিয়েছে। তুই কি বলছিস অরুণ? বাবাকে তুমি মানা করে দিও মা। কি দরকার আত্মীয়র সঙ্গে ঝামেলা করে? আমাদের আছে, ওদের নেই, আর নেই বলেই তো নিয়েছে। তুই জানিস না বাবা, ওদের পিছনে আমি কত টাকা ফেলেছি। দুটো মেয়ের বিয়ে দিয়েছি, আর ছেলে মেয়েদের খাওয়ার খরচ চালিয়েছি। সেই কৃতজ্ঞবোধ ওদের আছে? আচ্ছা মা, মেসোমশাই যে বেঁচে আছেন এই খবরটা কে দিলেন? তোর বাবা নাকি এই শহরের মধ্যেই কান্তিকে দেখেছে। ওরা তাহলে এই শহরেই আছেন? হ্যাঁ, সাবধান অরুণ, শান্তি চৌধুরীর বংশের কাউকে একেবারেই প্রশ্রয় দিবি না। ওরা মানুষ নয়, ওরা হয়েছে গুকরো সাপ। কিন্তু মা, আমি যদি তোকে 10 মাস 10 দিন পেটে গর্ভ ধরে রাখি, আমার মাথার দিব্যি বাবা, ওদের সাথে কোনো সম্পর্ক রাখবি না। যদি রাখিস তোর মায়ের মরা মুখ দেখবি। মা শোনো, কি আশ্চর্য, হঠাৎ মা এমন উত্তেজিত হয়ে উঠলেন কেন? 5,000 টাকার জন্য? কিছুই আমার মাথায় ঢুকছে না। হতেই ভিখারির উৎপাত। ভোর হয়ে গেল, এখন পর্যন্ত আবার বেডটি এলো না। থাকে কোথায় ওরা সব? কিছুই বুঝতে পারছি না। দারোয়ান বল, বেরা। দেখেছেন মেম সাহেব? দেখেছেন মা? হোয়াট ননসেন্স! মা কি মেম সাহেব বলতে পারো না? মেম সাহেব, আমি আর বিয়ারা হাউ ইউর বেরা? আগে হাই স্ট্রং। কি কাজ করিস তুই? আমি মালি মেম সাহেব। মালি না, বিয়ারে কে চা দিয়ে আসতে বল। ঠিক আছে মেম সাহেব। এই শুনে যা, জি। এদিকে আয়। তোর নাম কি? मेरा नाम जगरू, बाप का नाम आम्रवतार, पद्दादार नाम জাহান্নাম দেখ তোর বাপ দাদার নাম। এই তোদের সাহেব কোথায় জানিস?
बाबूजी सुबह में Shut up, nonsense! What do you mean, বাবু? সাহেব বলতে পারিস না? অরুণটা কোথায় বলতে পারিস? जी मैम साहब। এই বাড়িতে থাকতে গেলে কোনো বাবু টাবু চলবে না। সাহেব বলে ডাকবি, বুঝেছিস? जी मैम साहब। मगर बाबू बोले आमी की तेज की साहेब बोलबी। Oh no! এই সব লোকদের নিয়ে আর পারছি না। এই সাহেব বলবি, বুঝলি? মনে থাকবে? जी मैम साहब। অরুণের যদি কোনো সেন্স বলতে কিছু থাকে, ননসেন্স কোথাকার। কাজ করবে হাকিমে আর খাবে কেরানির ঘরে। চাকর বাকর কিভাবে রাখতে হয় সে লিলিমা ভালো করে জানা যাচ্ছে। ও শিট, আমার বেগটি এখন এলো না। চা নিন মা। হোয়াট ননসেন্স! মা বললে কেন? আগে কেউ বলেনি মা, আমি নিজে থেকেই বলেছি। আমাকে মাটা বলবে না, মেম সাহেব বলে ডাকবে, আর অরুণকে সাহেব বলে ডাকবে। মনে থাকবে তো? এদিকে আসো। থাকবে মেম সাহেব। এই কি কাজ করা হয় তোমার? ঝিয়ের কাজ না না না, রাধুনি? রাধুনি। হোয়াট ননসেন্স! আদৌ কি পাল্লা এসে পড়লাম। এই কি রাখতে জানো তুমি? রাধুনি? আই মানে বাবুর্চি। অরুণ একজন খাম খেয়ালি। আগে আগে না, আগে না, আমি রান্না করি। কত রকম ডিশ তুমি করতে পারো? ডিশ? হ্যাঁ। ডিশ আবার কি মেম সাহেব? ও শিট, তাও তুমি জানো না? না ফিশ ফ্রাই, না, পটেটো চিপস, আগে না, চিকেন ফ্রাই, আগে না, ও শিট, মুরগির পোলাও। আগে না মেম সাহেব। শাট আপ রাস্কেল! তাহলে কি জানো তুমি? যত সব নোংরা মানুষ দেখেছে। এই অরুণ, যাও, গেট আউট। রান্না তোমাকে করতে হবে না। যতদিন বাবুর্চি না আসবে আমি হোটেল থেকে হোম ডেলিভারি করে আনবো। আমি কোথায় যাব মেম সাহেব? কোথায় তুমি যাবে সেটা আমি দেখতে যাব না। এই ছোট লোকের জন্য দয়া আমার মোটেও নেই। মেম সাহেব, আমি বড় দুঃখী মেম সাহেব, আপনি দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না। বেকার ছেলে, অসুস্থ স্বামী, আমার একটা নাবালক বাচ্চাও আছে মেম সাহেব। এদেরকে নিয়ে কোন সাগরে আমি ভাসবো বলুন? কোথায় যাবে তা আমি কেমন করে বলবো? ওভার টেস্ট টাকা দিয়ে আমি কোনো ওভার লোক রাখতে চাই না। মাইনে আমি চাই না মেম সাহেব, মাইনে আমি চাই না। দয়া করে আমাকে এখানে শুধু একটু থাকতে দিন। তবুও তো দু চোখ ভরে একবার তাকে দেখতে পাবো। দয়া করুন মেম সাহেব, আপনি আমাকে দয়া করুন। মেম সাহেব, এই উঠে পার বলছি। এই দেহ নিয়ে আবার বলে ঝিয়ের কাজ করবে। এই তুই ঝিয়ের কাজ করতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ মেম সাহেব, পারবো মেম সাহেব, আমি বেশ পারবো। 10 টাকা মাইনে দেব তোকে, খাওয়া পড়া তোকে মোটেও দেব না। যাও, ভালো ট্রে করে পরিষ্কার কাপ দিয়ে চা নিয়ে এসো, যাও। ঠিক আছে মেম সাহেব, আমি এক্ষুনি আনছি। এই শুনে যাও। বলুন। নাম কি তোমার? আজ্ঞে সাবিত্রী। শোনো, এই নোংরা হাতে
চা আনবে না, কাপ ক্লিন করে টিস্যু দিয়ে চা আনবে। আর সব সময় এই ড্রেস আপ ক্লিন করে রাখবে, বুঝতে পেরেছো? নোংরা আমি কিছুতেই পছন্দ করি না। ঠিক আছে মেম সাহেব, গেট আউট। আমি যাচ্ছি। উফ, আমি পাগল হয়ে গেলাম। ওরও যে সব ছোট লোক দেখে ভাবে কেমন করে কন্ট্রোল করতে না পারে, আমি কিছুই বুঝতে পারছি না। মা, বাবু বললেন। ও শিট, এরা যে একেবারে আমাকে পাগল করে ছাড়বে। আগে বাবু বললেন। শাট আপ, কোনো বাবু টাবু নয়, সাহেব বলে ডাকবে। ওরকে ক্যারানি যে ওকে তুমি বাবু বলছো? আর শোনো, আমাকে মা নয় মেম সাহেব বলে ডাকবে। এই কি কাজ করো তুমি? চাপরাশি। ননসেন্স। আগে চাপরাশ অবধি কোথায়? সাহেবের চাপরাশের এই ড্রেস? এই 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 ছোট লোক, কি চাকরি করতে এসেছো না শ্বশুর বাড়ি বেড়াতে এসেছো? দূর হও, গেট লস্ট, গেট আউট। যাচ্ছি যাচ্ছি ম্যাম সাহেব। ওরে বাবা, এ মেয়েটা মেয়ে না তো, একেবারে কাকা খেয়ে দেবতা। হোয়াট ননসেন্স, যাদের কমন সেন্স নেই, একটা একটা করে আমি সব হাউস থেকে কর্মচারীগুলোকে গেট আউট করে দিব। জেলা ম্যাজিস্ট্রেটের চাপরাশি উঠতি পড়বে না, পড়বে শুধু ধুতি শার্ট। রাধুনির অবস্থা দেখলে অন্নপ্রাশনের ভাত পর্যন্ত জুটে না। এই পরিবেশের। হ্যালো মিলি। আরে ড্যাডি, হ্যালো ড্যাডি, তুমি কখন এসেছো? তুমি যে আসবে এ কথাটা তো আমি স্বপ্নেও ভাবিনি। সিট ডাউন ড্যাডি, সিট ডাউন। কাল রাতে একা ট্যাক্সি করে চলে এলি, ভাবনায় সারা রাত আমার ঘুম হয়নি। অজানা অচেনা শহর, বিপদ হতে কতক্ষণ। ওহ ড্যাডি, তোমার বিলি কি এখনো ছোট রয়েছে? তোমাকে নিয়ে আর পারি না আমি। শোনা, আমি হচ্ছি এই কনভেন্টে পড়া আধুনিক গার্ল। 10টা পুরুষকে আমি ক্যারাটে দিয়ে এক হাতে কিনি আর এক হাতে টেনে মারি। তা হতে পারিস, কিন্তু দিনকাল তো ভালো নয় মা, বিপদ আসতে কতক্ষণ। জাস্ট ওয়েট 1 মিনিট ড্যাডি, তুমি একটু ওয়েট করো, আমি চার কথা বলে আসি। সাবিত্রী, সাবিত্রী। যাই ম্যাম সাহেব। 2 পেয়ালা চা, কুইক কুইক সার্ভিস। সাবিত্রী কেন? বিয়ারা বাবুচি নেই? ও ড্যাডি, তুমিও দেখছো ওদের সাথে সাথে আমাকে একদম ফেড আপ করে দেবে। এই নিন ম্যাম সাহেব। এই এই ছোট লোক, সাহেব বাড়িতে কি এইভাবে চা হয়? হ্যাঁ, বেরো 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 বলছে। কে ভূত কোথাকার। দেখুন না ম্যাম সাহেব, চা খারাপ হয়নি। দূরা দূরা ছোট লোক কোথাকার, বারবার মুখে তর্ক। ম্যাম সাহেব, ওভাবে চা খায় বাঙালি কেরানিদের বাড়িতে, সাহেব বাড়িতে আলাদা ফর্মালায় চা হয়, বুঝলে? টি পরে থাকবে গরম, গরম চায়ের লিগার, দুধ চিনি থাকবে আলাদা পাত্রে, যার চা সে বানিয়ে খাবে। কাকে তুমি শোনাচ্ছ ড্যাডি? এইসব মেয়েদের নিয়ে সাহেবের কাজ কি হবে? অরুণের যেমন ইচ্ছে তেমন তোর প্লিজ। আমাকে শিখে নিন ম্যাম সাহেব, 2-1 দিন দেখলে। ইস,
আমার তো আর খেয়ে দিয়ে তোমার কাজ নেই যে তোমাকে আমি শেখাতে যাব। যাও অন্য কোথাও গিয়ে কাজ খুঁজে নাও। আপনার আপনার কোনো কাজে আমি অপূর্ণ রাখবো না মেম সাহেব। হে যে আমার পোড়া অদিষ্ঠ, নইলে এখানে ঝিগিরি করতে আসবো কেন? মিলি, মিলি, কি কি ব্যাপার? আপনি কাঁদছেন কেন? না বাবু, কিছু না, কিছু হয়নি, আমার কিছু হয়নি বাবু। কি হয়েছে মিলি? ভদ্র মহিলা কাঁদছেন কেন? ভদ্র মহিলা ভাইজো, একটা রাধুনিকে তুমি তাকে বলছো? ড্যাডি কি বলছে তোমার জামাই শোনো। বিবস্থার বিপর্যয়ে ভদ্র মহিলা ও আধুনিক কাজ করতে আসেন মিলি। শুনেছি প্রথম জীবনে তোমার বাবাও নাকি চিনে বাদাম ফেরি করতেন। ইডিয়েট কোথাকার! আমার ড্যাডির সম্বন্ধে এইসব কথা বলতে তোমার জরিষ্ঠ আড়ষ্ট হয়ে এলো না? কি মুশকিল, তোমার বাবাই যে আমার কাছে গল্প করেছেন। ইয়েস মাই বয়, বিপর্যয়ের মধ্যে দিয়েই জীবন আমি স্বীকৃতি পেয়েছি, সেই গল্পই তোমাকে বলেছি। একটা রাঁধুনি রেখেছ। ফিশ ফ্রাই কাকে বলে, পটেটো চিপস জীবনে সে দেখেনি। তুমি যদি ইয়ানকি ডেঙ্গে ফিশ ফ্রাই না বলে মাছ ভাজা বলতে নিশ্চয়ই উনি বুঝতে পারতেন। হোয়াট ডু মিন? বলছি তোমার ওইসব বাঙালি বিদ্যাটা, কনভেন্টের বিদ্যাটা জিচাকর উপর না ফলিয়ে। ড্যাডি সজ্জা, ওর কথাগুলো শুনছ? নো নো মাই ডিয়ার বয়, তোমার কথা আমি সমর্থন করতে পারছি না। মিলি হচ্ছে হাই সোসাইটির গার্ল, ওর একটা উঁচি জ্ঞান আছে। আপনার কন্যার রত্নটি সবই আছে, নেই শুধু সংবিধিশালী বাঙালি একটা মন। কথা মনে রেখো মিলি, কাকের পিছনে ময়ূরে পুচ্ছ লাগালে কাক কোনোদিনই ময়ূর হবে না। অঙ্গার শত দৌত নেই বলিলাঞ্চন মঞ্চুতি, ময়লার ময়লা শত ধোয়াতেও যায় না। আল কালচার ছোট লোক কোথাকার! ওর কথাগুলো তুমি শুনেছো ড্যাডি? ভয় পাবার কিছু নেই মা, 2-4 দিন তোর সহচরে থাকলেই মানুষ হয়ে উঠবে। বাই দি বাই, আমার বইটার শুটিং কাল, অরুণকে নিয়ে যাস। তাই বলছো ড্যাডি? এত সুখবর আগে দাওনি কেন? চলো ড্যাডি, আমি শিখি, চলো সমস্ত বাড়িটা ঘুরে তোমাকে দেখাচ্ছি। আয় চলো। অরুণকে না হয় বলে যাস। ওহ ড্যাডি, ওকে না বলে কোথাও যাব না, চলো। আমি একমত হতে পারছি না। এই যুগে সততার কোনো মূল্য নেই। ছলে বলে কৌশলে যেভাবেই হোক টাকা রোজগার করো, দুনিয়া তোমাকে সালাম জানাবে। দেবু, এই পৃথিবী টাকাদের জন্য। তুমি হয়তো সহস্র করে চিৎকার করে বলবে আমাদের এই পৃথিবী শত শত মেহনতি মানুষের এই পৃথিবী। দেবু, আমি বলবো না, এই পৃথিবীটা তোমাদের নয়, এই পৃথিবীটা তো ওই ধনী শয়তান মুনাফিকের মুষ্টি মেহকুব। হয়তো তাই, তবু দুনিয়া স্বার্থ রক্ষার জন্য তৈরি হচ্ছে দেশের আইন, মণিকের মুনাফা লুটবার জন্য সুযোগ করে দিচ্ছে বেঈমান শাসক গোষ্ঠী। আমলাতন্ত্র শিকার হচ্ছে হাজার হাজার মেহনতি মানুষ। তোর কথা এ হয়তো ঠিক দেবু, যে দেশের লক্ষ লক্ষ মানুষ এক মুঠো ভাতের কাঙাল,
সেই দেশের মন্ত্রীদের বাসস্থানের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। দাদা ধনী টুটি কামড়ে খাচ্ছে হতভাগ্য গরিবের। দাদা নইলে মায়ের প্রাণ উপন্যাসী লিখলাম আমি, আরে ছাপা হলো ভোলা সেনের নামে। কি অভাব ভোলা সেনের বলতে পারিস? ও জুটচুট্টা নামে মামলা করলে না কেন? প্রথমত আমার অর্থভাব, দ্বিতীয়ত স্বয়ং বিচারক ওর জামাই। এ যুগে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে। কিছু টাকা তুমি নেবে দাদা, অন্তত তোমার জামা কাপড়। না দেব, তুই আমাকে ক্ষমা কর ভাই, মা শুনলে রাগ করবে। তুই তো জানিস মার আদর্শ। জানি দাদা, কিন্তু কতদিন বাঁচবে তোমরা? যতদিন বাঁচি, কারোর উপর কোনো অভিযোগ নেই রে দেব। ছোটবেলা থেকে মাই কষ্ট করছে, আজও মাই চালাচ্ছে। মার মনে আঘাত লাগে, এমন কাজ আমি করতে পারবো না দেব। এমন কাজ আমি করতে পারবো না। ওরা বাবা বেগের মানুষ, না খেতে পেয়ে মরবে, তবু লুট করে খাবে না। অন্ধকারে মাথা লুকিয়ে কাটবে, তবু দুর্নীতির দুটি কামড়ে আদায় করবে না নিজেদের অধিকার। ওরা জানে না এটা কান্নার যুগ নয়, এটা হচ্ছে পাল্টা মারের যুগ। আরে জেলা প্রশাসক অরুণ রায় না, বেটাকে গ্যাস দিতে হবে। অরুণ, অরুণ, আমাকে ডাকছেন? আরে ওদিকে কোথায় যাচ্ছিস? বাংলায় যাচ্ছি। কিন্তু আপনি, মানে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সে কি রে হতভাগা, এই প্রিন্সকে তুই এর মধ্যেই ভুলে গেলি? ভুলাটা অবশ্যই স্বাভাবিক, তুই এখন বড় ধরনের চাকরি করছিস। আপনি বিশ্বাস করুন, আপনাকে ঠিক চিনতে পারছি না। আচ্ছা, তুই প্রেসিডেন্সি কলেজ থেকে তো পাশ করেছিস। হ্যাঁ, কিন্তু রামগড়ের কুমার সুনীত বর্মা কুমারের নাম মনে নেই তোর? নিশ্চয়, সুনীতা আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। কিন্তু আপনি? আরে হতভাগা, আপনি নয়, বল তুই। আমি সেই সুনীত। আউট সেন্স, তুই সুনীত? কেন সন্দেহ হচ্ছে? না, মানে তখন ছিলি তুই তালপাতার সেপাই, আর মুখের আদলটা ছিল অন্যরকম, তাই। দিল্লিতে কিছুদিন ছিলাম তো, তাই চেহারাটা বদলে গেছে। তারপর কেমন আছিস বল? আমার কথা থাক, তুই কি করছিস এখন? আমি আর করবোটা কি, ঘরের খেয়ে বনে মোষ তাড়িয়ে বেড়াচ্ছি। বুঝলাম না। আরে বেটা, ঠ্যাঙ্গানো ছাড়া রাজা জমিদারদের আর কি কাজ আছে বল? কথাটা কি জানিস অরুণ? রাজাগিরি আমার একদম পছন্দ না। তাই বুঝি? হ্যাঁ ভাই, চোখের সামনে দেখতে পাচ্ছি হাজার হাজার নিরন্ন মানুষ না খেতে পেয়ে মরে মরছে, রাজপথে মাথা খুঁটে মরছে, অথচ ধনী সমাজ নির্বিকার। সুনীত, এদের বাঁচাবার জন্য 2 লক্ষ টাকা রামগড়ের জমিদারিটা বিক্রি করে দিলাম। আমি কি ভুল করলাম অরুণ? না ভাই, তোর অভিনন্দন।
তোর সিদ্ধান্ত অভিনন্দনযোগ্য। আমি তোকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বন্ধু। কি রে অরুণ, এখনো বাড়ি যাসনি? না সুমন, একে চিনিস? এই বেটা টিকটিকি, অত বড় বড় চোখ করে তাকাচ্ছিস কেন? গাড়াতে পারবি নাকি? সুনিত, কিরে চিনতে পারছিস না ওকে? না মানে আমি তো ঠিক। উস শালা, গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবে মর। আরে আমাদের সুনিত। সুনিত? হ্যাঁ, সুনিত, সুনিত মোল্লা বর্মন, রামগড়ের কুমার। কিন্তু সুনিতের চেহারা তো এরকম ছিল না। তা যা বলেছিস, কথা কি জানিস? দিলেতে 2 বছর ছিলাম যে। ও তাই বল। বাবা অবশ্যই বলেছিলেন তুই বিলে গেছিস, কিন্তু তুই একাই এসেছিস নাকি সঙ্গে মেম সাহেবকে নিয়ে এসেছিস? আরে না, এ দুর্ভাগ্য আমার হয়নি। মনে প্রাণে আমি বাঙালি, একটা বাঙালি পানি গ্রহণ করে আমি সুখী হতে চাই। গুড বয়, গুড বয়, এই তো আমি চাই, এই তো চাই। হ্যাঁ রে সুমন, কেষ্টার কিছু করতে পারলি? না অরুণ, এখান থেকে এবার আমার পালাতে হয়ে দেখছি। কেন রে? এক বদ্ধবেশী জোচ্চোর, নাম তার দেবব্রত চৌধুরী, শহরের বেশ কিছু ধনী লোকদের বাউতা দিয়ে মোটা অঙ্কের টাকা মেরে দিচ্ছে। চেহারাই নাকি তার একমাত্র মূলধন। তাই নাকি? এমন চতুর যে পুলিশ তার তো ধরা তো দূরের কথা, তার ক্লুবন্ত পাচ্ছে না, এবং কি খবরের কাগজওয়ালারা পিন্ডি চটকাচ্ছে। তাহলে তোদেরকে খুব ভুগাচ্ছে নাকি? শুধু কি কাগজওয়ালারা, দেশের রাজনীতিওয়ালারা বলছে পুলিশ শান্তি রক্ষক নয়, অশান্তি সৃষ্টিকারী। পাবলিক বলছে শালা পুলিশ ঘুষখোর। কোন দিকে যায় বল? একেই বলে শাকের করাত। এইসব কথা বাদ দে দেখি, আমার বাড়িতে চল, চা খেয়ে আসবি। শুধু হাতে যাওয়া কি ভালো দেখাবে? তোর বাড়িতে তো বউ আছে রে। ওসব ফর্মালিটি বাদ দে দেখি। ও কি রে, পকেটে হাত দিস কেন? কিরে কিরে, কি হলো? সর্বনাশ হয়ে গেছে ভাই, মানি ব্যাগটা বোধহয় পিক পকেট হয়ে গেছে। তাই নাকি? কত টাকা ছিল রে? 1000-এর সাথে। ও, আমি কি করে মনীষের বাড়িতে মুখ দেখাবো? মনীষের বাড়িতে কি রে? পোশাক ডেলিভারি নেওয়ার কথা, অথচ ব্যাংক থেকে যে তুলবো তার উপায় নেই। কেন কেন? কাল তো রবিবার। ও হ্যাঁ, কাল রবিবার। ব্যাংক এখন খোলা পাবো বল? না, 5টা প্রায় বাজে, যেতে যেতে বন্ধ হয়ে যাবে। নেব তো সোমবার, কিন্তু কথার মূল্য রইল কোথায়? আমার যে আত্মহত্যা ইচ্ছে করছে বন্ধু, আমার যে আত্মহত্যা ইচ্ছে করছে। আমার সঙ্গে চল, টাকা। ওরু, আরে চল না, দেব টাকা 7000 তো। হ্যাঁ, কিন্তু তোর বউ হয়তো। আরে না রে না, বউ কিছু বলবে না তোকে, চল না। অরুণ কথার ক্লাব করবে না, টাকা তুই পেয়ে যাবি। তোর ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না ভাই। আরে চল, রাখ তোর লৌকিকতা, আয়। বেটাকে গ্যাস দিলে দিলাম। ভুল হয়ে গেছে, এবার ফুটবে আশার আলো। অমানিসি বুঝি ভোর হলো শত, এবার জ্বালাবি তোরা আশার প্রদীপ। বর্দা সাহেব আমাদের
খুব ভালোবাসেন। ভালোবাসেন? ভালোবাসা নয় রে বুকা, ওর নাম হচ্ছে দয়া, করুণা, অনুকম্পা। বর্দা, বড় লোকেরা পোষা কুকুরকে এক টুকরো রুটি ছুঁড়ে দিয়ে আদর করতে দেখেছিস? একে কি ভালোবাসা বলে রে পাগল? আমরা হচ্ছি তোর সাহেবের পোষা কুকুর। আচ্ছা বর্দা, সাহেবের মতো তোমার যদি একটা চাকরি থাকতো, মাকে আর রাঁধুনির কাজ করতে হতো না। চাকরি? একটা চাপরাশি কাজের জন্য দূরে দূরে অন্য হয়ে কুকুরের মতো ঘুরছি। অফিসারদের শুধু পায়ে ধরতে বাকি রেখেছি, চাকরি আমার হলো না। বর্দা, এ যুগে কাদের চাকরি হয় জানিস? অফিসে যাদের মামা মেশো আছে, বড় লোক শ্বশুর আছে, চাকরি হবে তাদেরই। দাদা, এই স্বার্থনেশী বজুয়া শাসনতন্ত্র, এই ঘুণে ধরা বলদি সমাজ যতদিন থাকবে, গরিবের কোনো আশা নেই রে, কোনো আশা নেই। বর্দা, অতিবন্ধ জরাজীর্ণ স্থবির পৃথিবীটাকে ঘুরিয়ে দিতে হবে। সর্বাঙ্গে তার অসংখ্য ঘৃণ কৃমিকীট দেহ থেকে নির্গত হচ্ছে, গলিত পুঁজি রক্ত। না দাদা, এ দুঃখ আমাদের চিরদিন থাকবে না। সুখের মুখ আমরা একদিন দেখব। সুখ? সুখ কাকে বলে রে পাগল? সুখের চেহারা তুই দেখেছিস? সুখ? বর্দা, দেব ঠিকই বলে, অনিষ্টের যোগ এটা নয়, এটা হচ্ছে মৃত্যুর নামান্তর। ছলে বলে কৌশলে ধনীদের নিঃস্ব রিক্ত করে দাও, যোদ্ধারে জমিদারে মহাজনদের টুটি কামড়ে আদায় করো আমলাতন্ত্র, আর শাসন টুলটকে পুড়িয়ে ছাই করে দাও। আবার আসো কে নতুন যোগ, কে নতুন জাতি, নতুন সংস্কৃতি, তবেই জন্ম হবে নতুন মানুষের মানবতা। মা, মাগো, দেখে যাও বর্দা যেমন পাগলের মতো বকছে। অতিবন্ধী এই জরাজীর্ণ স্থবির পৃথিবীটাকে গুড়িয়ে দিতে হবে হাজার শহীদের রক্তে। আবার তৈরি হবে নতুন যুগ, নতুন জাতি, নতুন সংস্কৃতি। এই নোংরা পৃথিবীর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এই পৃথিবীটার উপরে আপনার এত ঘৃণা কেন বর্দা? নীলা দেবী। দিদি নয় দাদা, বলো নীলা। নীলা এখানে দাঁড়িয়ে আপনার সমস্ত কথাগুলো শুনেছি দাদা। এই পৃথিবীটার উপর এত ভিতর সত্তা কেন করছেন দাদা? এখানে দয়া নেই, মায়া নেই, রূপের চকতিতে মনুষ্যত্বের বিচার হয়। প্রেম
প্রীতি, প্রেম প্রীতি এখানে শুধু কথার কথা। না বর্দা, স্নেহ পৃথিবী এখনো আছে বর্দা। সমস্ত মানুষই কসাই নয় বর্দা, ভালো মন্দ মিলেই তো পৃথিবী আছে বর্দা। নীলা, কিন্তু নীলা, মাত্র কয়েকটা দিন হলো আপনার সঙ্গে পরিচয় হয়েছে, মনে হচ্ছে আপনি হতাশায় ভেঙে পড়ছেন বর্দা। এই পৃথিবীর রূপটা এত কঠিন মনে হচ্ছে কেন বর্দা? তুমি বুঝিবে না নীলা, তুমি বুঝিবে না। দীর্ঘ 10 বছর ধরে কেমন তিলে তিলে মৃত্যু হচ্ছে আমার। পাঠ্য জীবনে রঙিন স্বপ্ন কঠিন বাস্তবের আঘাতে ভেঙে চুরমার হয়ে গেছে নীলা। আমি গ্রাজুয়েট, আর আমার মাকে না একটা রাধুনি। এই যে কি দুর্বিষহ লজ্জা, কি অন্তর্দাহ। আসতে পারি? তুমি বুঝিবে না নীলা, তুমি বুঝিবে না। আপনি আপনি এতে আশ্চর্য হবার কি আছে? এলাম আপনার সঙ্গে পরিচয় করতে। আপনি আমাকে খবর পাঠালেই পারতেন। ডেকে পাঠালে আপনি হয়তো ভাবতেন বাড়িতেও আমি সাহেবগারি ফলাচ্ছি, আপনি হয়তো যেতেন না। অরণ্যে বাবু, গরিব মানুষের স্পর্শ কাতরতা আমি বুঝি সুব্রত বাবু, এবং এও জানি ধনীদের আন্তরিকতাকে অনেক সময় তারা ভুল বুঝেন। ভুলে বোঝাটা কি অন্যায়? সুব্রত বাবু, পোষা কুকুরকে এক টুকরো রুটি ছড়ে দেবার মধ্যে অনুকম্পা থাকতে পারে, আন্তরিকতা নেই। না না, আপনি ভুল করছেন। প্রাসাদ উদ্যাম অট্টালিকায় বসে গরিবদেরকে নিয়ে ফেনিয়ে ফেনিয়ে কাব্য নাটক সাহিত্য রচনা করা চলে। সভা সমিতিতে বক্তব্য দিয়ে হাততালি কুড়ানো যায়, এর নাম কি আন্তরিকতা? সুব্রত বাবু, না, এর নাম আন্তরিকতা নয়, এ হচ্ছে ধনীদের এক ধরনের বিলাস। বর্দা, সুব্রত বাবু, আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করতে আসছেননি অরুণ বাবু, আপনি এসেছেন পোষা কুকুরকে অনুগ্রহ দেখাতে। শুনুন শুনুন সুব্রত বাবু, আমি ধনীর সঙ্গে গরিবের বন্ধুত্ব হয় না, হতে পারে না অরুণ বাবু। প্রাসাদে কোনোদিন পূর্ণ কুটিরে বলবে না ওই ভোরের সূর্য অস্ত্রগামী তারাকে বলবে না তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু। আশ্চর্য মনোবৃত্তি ভদ্রলোকের। কেন আপনি অপমানিত এলেন? কি দরকার ছিল এখানে আসার? কিন্তু ওর অভিযোগগুলো তো মিথ্যা নয় নীলা। বরুণদা, এতদিন ধনীদের কাছ থেকে ও যে ব্যবহার ওরা পেয়ে এসেছেন, তাতে ওদের ধারণা জন্ম থেকেই ধনী মাত্রই প্রবঞ্চক, জালিয়াত। লীলা আছিস? লীলা, বাবা আমাকে ডাকছে বরুণদা, আমি যাই। অরুণদা, আপনি এখানে আর আসবেন না, আপনিও এখান থেকে চলে যান অরুণদা। দেশের হাজার হাজার তরুণের মধ্যে এই হতাশার প্রতিছবি। এরা না পারছে কোনো
সরকারি দাক্ষিণ্য না পাচ্ছে কোনো ছোট কাজ করতে, সমগ্র দেশটাই একটা অগ্নিগর্ভ, যে কোনো মুহূর্তে একটা বিস্ফোরণ ঘটতে পারে। একই বাবু, হ্যাঁ মাসিমা, এসেছিলাম আপনার বড় ছেলের সঙ্গে পরিচয় করতে, কিন্তু সুব্রত বাবু আমাকে এমন সব কথা বলতে লাগলেন। ওর উপরে রাগ করবেন না বাবু, আসলে বেকার থেকে থেকে ওর মাথাটাই একেবারে ঠিক নেই বাবু। দিনরাত কি যেন একটা ভাবে, কি সব আবল তাবল বকে। মা এসেছিলেন, ভেবেছিলাম আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেব, কিন্তু এসেই তখনই চলে গেলেন। না না, আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে কি লাভ? আমি একজন সামান্য রাঁধুনি। আমার মা কিন্তু সেরকম নয় মাসিমা, আলাপ করলে বুঝতে পারতেন। তোমার মা, ইয়ে মানে আপনার মা এখানে এসেছিলেন বাবু? সেদিনের চিঠিটার কথা মনে আছে আপনার? আপনার কথাই সত্য, মেসোমশাই মারা যাননি, তার মেজে ছেলে দেবব্রত তাকে ঠকিয়ে 5,000 টাকা চম্পট দিয়েছে। দেবব্রতর সঙ্গে দেখা হলে বলবো। তার মানে আপনি ওভাবে কাউকে ঠকিয়ে, বিশেষ করে বাপের মৃত্যুর সংবাদ নিয়ে? আপনার এই ভাবান্তর মাঝে মাঝে আমাকে আশ্চর্য করে দেয় বাবু। আমার মনে হয় কি যেন আপনি অতি সংগোপনে লুকিয়ে যাচ্ছেন, কিন্তু কেন মাসিমা? আমার কাছে লুকাবার কি আছে? আমি তো স্বেচ্ছায় আপনাদের সমস্ত ভার নিয়েছি। না বাবু, আমি কিছু লুকাইনি বাবু। কেন জানি না, আপনার ওই বিষাদ করুণ মুখখানা দেখলে আমার অন্তরটা কেঁদে ওঠে। মনে হয় আপনাকে আমি মা বলে ডাকি। বাবু না, আমি একজন ভিখারিনী। আপনি হয়তো বিশ্বাস করবেন না, চোখ বুঝলেই আপনার ওই ঝোলো ভরা ছোলো ছোলো চোখ দুটো বেসে উঠে আমার মণিকোঠায়, কিন্তু কেন তার উত্তর আমি খুঁজে পাই না। কচি, আমার কচি, আমার কচি সোনা। কচি? কে কচি? বলুন বলুন মাসিমা। না, হ্যাঁ না বাবু, হ্যাঁ বাবু, এ কচি আমার কেউ না বাবু। আমি তার মা নই, আমি রাক্ষসী, আমি সর্বনাশী। আমার কচিকে আমি খেয়ে ফেলেছি বাবু। বলুন বলুন, কোথায় আপনার কচি? বলুন মাসিমা, বলুন। আমি তাকে বলুন, আমি জানতে চাই কোথায় আপনার কচি? পেটের জ্বালা জুড়ানোর জন্য আমি তাকে বেচে দিয়েছি বাবু। সে কি, বিক্রি করে দিয়েছেন নিজের ছেলেকে? হ্যাঁ বাবু, আমি তাকে। আপনি মা না রাক্ষসী? বাবু, যে মা পেটের ক্ষুধা মেটাবার জন্য সন্তান বিক্রি করতে পারে তাকে আমি মা বলবো না, বলবো পিশাচ, সর্বনাশী। দেব না তাকে মায়ের মর্যাদা, দেব না তাকে গভীর শ্রদ্ধাঞ্জলি, একমাত্র ঘৃণাই তার প্রাপ্ত। বাবু তুমি যে সর্বনাশী মাতৃত্বের চরম অসম্মান করতে পারে তার জন্য আমার এতটুকু করুণা নেই? না না, অমন কথা বলো না বাবা, অমন কথা তুমি বলো না। তোমার দারিদ্র্য দেখে আমার করুণা হয়েছিল, এখন দেখছি করুণার পাত্রী তুমি নও। বলতে পারো রাক্ষসী, একটা ছেলে বিক্রি করে কতদিন চলেছে তোমার? বাবু চলেনি বাবু, চলেনি।
আমার একটা দিনও চলেনি। একটা জোচ্চোর সেই টাকাগুলো সব ভাগিয়ে নিয়েছে। বেশ করেছে। সর্বনাশের লোভে পড়ে যে হতভাগাকে ঝরমের মতো বিদায় করে দিলে সে হয়তো কাকের বাসায় কুকিল ছানার মতো মানুষ হচ্ছে। বাবু, যার সঙ্গে রক্ত সম্পর্ক নেই তাকে বলছে মা। না না না, আমি তোমাকে মা বলবো না, আমি তোমাকে ঘৃণা করি। বাবু, কচি, আমার কচি, হ্যালো, তোর ঘৃণা নিয়েই আমি বেঁচে থাকবো বাবা। মায়ের রূপটাই শুধু তুই দেখলি, মায়ের অন্তরে যে সহস্র বেদনায় ভরা অজস্র রক্ত ঝরছে, তুই কি সেটাই একবারও দেখতে পারলি না কচি? তোর জন্য যে মায়ের বুকের ভেতরটা কেঁপে কেঁপে ওঠে, তুই কি সেটাই একবারও দেখতে পারলি না কচি? আমি রাতে ঘুমোতে পারি না কচি তোকে ভেবে। বলো। কচির সব কথাই আমি শুনেছি। ওর উপর তুমি রাগ করো না সাবিত্রী। না গো না, একমাত্র ভাগ্য ছাড়া আমি যে কাউকে আর দোষারোপ করতে পারছি না। জানি, আমি জানি সাবিত্রী। আঘাতে আঘাতে তুমি পাথর হয়ে গেছো। কেন দুঃখ করছো বলো তো? আমার এই উশৃঙ্খল জীবন তোমাদেরকে টেনে নামিয়েছে এই দারিদ্রের অতল অন্ধকারে। কিন্তু তুমি বিশ্বাস করো সাবিত্রী, সেই অনুতাপ যে আমিও ভোগ করছি। তুমি যে কচিকে রেজিস্ট্রি করে বেঁচে দিয়েছো, এ কথা যদি তুমি আমাকে আগে জানাতে, তাহলে 40,000 টাকার লোভ আমি সামলাতে পারিনি সাবিত্রী। এই 40,000 টাকা দিয়ে আমি আমার ব্যবসা শুরু করব। কিন্তু তুমি শুনো সাবিত্রী, এই চুর জালিয়ান ওই ভোলা সেন। ছি, ও কথা বলতে নেই। ভোলা সেন যে আমার কচির শ্বশুর মশাই। পারছি না সাবিত্রী, আমি সেই জ্বালা সহ্য করতে পারছি না। তিনি যে আমার অসহ্য সাবিত্রী। তোমার নিজের ছেলের বউ তোমাকে তুই তুকারি করে তোমার নাম ধরে যে ডাকে, আমার ইচ্ছা হয় এই কুলাসটাকে ছেড়ে ফেলে ওই ভোলা সেনের মেয়েটার কণ্ঠ নালে আমি চেপে ধরি। ছি ছি, আজ তোমার কি হয়েছে বলো তো দেখি।
কিন্তু আমি পাচ্ছি না সাবিত্রী, আমি পারি না। আমি যে শক্তিবদ্ধ সাবিত্রী, আমার মাতৃ কৃতিত্ব, আমার মানুষত্ব, আমার বিবেক আমি আমার টাকা দিয়ে কিনে নিয়েছি। ওই দেবেন্দ্র নারায়ণ রায়, আমি যে দেউলিয়া হয়ে গেছি সাবিত্রী, আমি যে দেউলিয়া হয়ে গেছি। ববের হাটে যে আমি দেউলিয়া হয়ে গেছি, আমি যে দেউলিয়া হয়ে গেছি। আমি কিন্তু দেউলিয়া হইনি। কত আঘাত আসবে আসুক, বাতাস উঠুক, তুফান উঠুক, পূবের উচ্ছ্বাসে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাক, তবু আমি ধাত্রীর মতো সমস্ত আঘাত সহ্য করে নেব। কারণ আমি যে মা, আমি যে জননী, আমি যে ধাত্রী, আমাকে যে সহ্য করতেই হবে, করতেই হবে, করতেই। ওরম জায়গা পায়ে যাওয়া অত ইচ্ছে আমার নেই। সূর্যর কথাই ঠিক। অরুণের বিয়েটা ওখানে দেয় আমার ভুল হয়েছে। তখন ভাবলাম লক্ষপতির একটা মাত্রই মেয়ে, তাছাড়া বৌমা চাঞ্চ কলম একেবারে সাহেবী ঢঙ্গে। বাবার বাড়ি থেকে খানসামাও নিয়ে এসেছিলেন, নেহাত ছোট বাবু জিদের জন্যই তাকেও রাখতে পারেনি। ছি 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 ছি, খানদানি ঘরের মেয়ে হয়ে এ কি উঁচি বিকাশ? নমস্কার বিয়াই। নমস্কার, আসুন আসুন। হঠাৎ কি মনে করে বিয়াই? একটা ব্যাপারে আপনার একটু হেল্প চাই, তাতে করে আপনি বিমুখ করবেন না। কি ব্যাপার? টাকা পয়সা? আর না, আর টাকা যদি 2-10,000 লাগে আমি বরং আপনাকে সাহায্য করুম। তাহলে আমার মনে হয় উনি অন্যরকম সাহায্য চাইছে, মানে মামলা মোকদ্দমা। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। ব্যাপারটা খুলে বলুন তো। আপনি হয়তো শুনে থাকবেন, আমার লেখা একটা উপন্যাস বাজার মাত করে দিয়েছে। শুধু তাই নয়, বইটার ছবিও হয়েছে। শুনেছি সে কথা। ছবিটা আমি দুইবার দেখেছি কর্তা বাবু, দারুণ ছবি। ভোলা বাবুর হাতে এমন সোনা ফলতে পারে না, তা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তাই নাকি? হ্যাঁ, অথচ দেখুন, একটা আহাম্মক আমার এই কৃতিত্বকে ম্লান করে দিতে চাই। কিরকম? আজকের কাগজটা পড়েননি? না, এখনো পড়া হয়নি। এক হারামজাদা জচ্চুর চিঠি পত্রের বিভাগে একখানা চিঠি ছাপিয়েছে। তাতে লিখেছে, মায়ের প্রাণ উপন্যাস আজও লেখেননি, বলেছেন কেন? আর যত 10 পুরুষও এই উপন্যাস লিখতে পারতেন না।
আশ্চর্য। তাহলে লেখাটা কার? পত্র লেখক দাবি করছেন লেখাটা নাকি কোনো এক সাহিত্যের। সুব্রত চৌধুরীর। তার মানে আমাদের কান্তিবাবুর বড় ছেলে থার্ড ডিভিশনে বিএ পাশ করতে যাকে 3 বার হুচট খেতে হয়েছে সে হবে সাহিত্যিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে মশাই, এখানেই শেষ নয়, এর বিরুদ্ধে মামলাও দায়ের করেছে। মামলার জন্য আপনি ভয় পাচ্ছেন কেন? না না, বই পাবো কেন? মামলা মুহূর্তের মধ্যে যাওয়া ভয় নয় মহিতুষ বাবু, এটা তো আমার প্র্যাকটিসের ব্যাপার। আমি নির্বাচনে ভোটে দাঁড়াচ্ছি কিনা এসব এই জালিয়াতি কেসে জড়িয়ে বললে বিরুদ্ধবাদীরা সেই সুযোগ নিতে চাবে। আমাকে কি করতে বলছেন বেআই সাহেব? বলছিলাম কি, ছেলেটা নাকি আপনাদেরই আত্মীয়। আপনার যদি 200 টাকা দিয়ে যদি এটা একটু ম্যানেজ করা যায়। না ভোলা বাবু, কম্প্রোমাইজের মধ্যে একদম যাবেন না, তাহলে তারা পেয়ে বসবে। একটা মিথ্যা মামলা। আপনি বুঝতে পারছেন না, সত্য হোক আর মিথ্যে হোক একটা বদনাম তো বটে। ছবিটার কপি আছে আপনার কাছে? কপি থাকলে তো কোনো ভাবনাই ছিল না। বেটাকে আমি 7 ঘাটে জল খাইয়ে ছাড়তাম, কপিটা পর্যন্ত হারিয়ে ফেলেছি। কেসটা কার কাছে পড়েছে জানেন? এসডিও বিনয় সরকারের কাছে। আপনি এক কাজ করুন, পেশকার বাবুকে কিছু দক্ষিণা দিয়ে আমাদের খোকা বাবু এর দেশে নিয়ে আসুন। অরুণায় নিশ্চয় তার শ্বশুরকে জালিয়াতে যায় দ্বন্দ্ব দেবেন না। বুদ্ধিটা আপনি ভালোই দিয়েছেন, তাহলে ওই কাজই করি বিআই। আমার মনে হয় আপনার মধ্যে কিছু দুর্বলতা আছে। দুর্বলতা? হ্যাঁ, দুর্বলতা। ওই মায়ের প্রাণ বইটার কথা আমি বলছি। হ্যাঁ, না করে হয়েছে, আমি মানে লেখাটা আমারও নয়, বইটা হচ্ছে ছিন্নপত্রের সহকারী সম্পাদক নিতাই গড়গড়ির। তাহলে লেখাটা তার নামে ছাপালেন না কেন? কথা কি জানেন বিআই, এই বাঙালি পাঠক মাত্রই ভাব অন্যরকম। হ্যাঁ, আমি বুঝলাম না। মানে আর কি, মানে গড়গড়ি নামে কি কারো সাহিত্যিক থাকে নাকি? এরে তারা মনে পানে মেনে নিতে পারবে না। তাই বুঝি? এই ধরুন না, এই রবীন্দ্রনাথ যদি রাজবল্লভ নামে কবিতা লিখতেন, রাজার নাম হতো কি? হ্যাঁ, উপন্যাসটা আপনি দারুণ দিয়েছেন, একেই বলে সাহিত্যিক। হ্যাঁ, আপনি বরং এক কাজ করুন, সুব্রতর সঙ্গে যোগাযোগ করে দেখুন একটা রফা করতে পারেন কিনা। কিন্তু বিআই উপন্যাসটা যে আপনার লেখা নয়, নিতাই গড়গড়ির তো নয়। ছবিটা আমি দেখেছি, সুব্রত লেখার মায়ের প্রাণটাও আমি লিখেছি। শুধু হোপ হোপ হচ্ছে একই জিনিস বেআই মশাই। সুব্রত তার মায়ের সঙ্গে
আমার বাড়িতে বেড়াতে এসেছিল, তখনই লেখাটা আমি পড়েছি। কেস দাঁড় করেই হোক, সুব্রত যদি সাক্ষী মানে আপনার বিরুদ্ধে বলতেই হবে। দেখলেন না মশাই, আত্মীয় আত্মীয়কে কিভাবে ভাস দেয়। কেসটা বলে না হয় হয়েই গেছে, তাই বলে আপনার বাড়িতে গিয়েছিলাম মিস্টার সেন, বাড়ির লোক বলল আপনি এখানে এসেছেন। আরে যাও যাও, এখন আমাকে বিরক্ত করো না। যত সব আপদ এসেছে, এখন যাও, পরে দেখা করবে। এই পুলিশ বলতে এক ধরনের জীব। দেখা যখন হয়ে গেছে, কথাগুলো যে আপনাকে কান পেতে শুনতে হবে ভোলা বাবু। তুমি আমার সঙ্গে ইয়ার কি করছো নাকি চুরকা? কেন? আমার একটা ইপুটে তোমার চাকরি চলে যেতে পারে। তাই নাকি মিস্টার সেন? দেখতে চাও? দয়া করে দেখিয়ে দিন, তবেই তো বুঝবো আপনার অসীম ক্ষমতা। চলুন তো নায়ব মশাই, এসপি সাহেবকে একটা ফোন করে জানিয়ে দিয়ে আসি। ওদিকে নয়, আমার সঙ্গে থানায় চলুন। তার মানেটা আমার চেয়ে আপনি ভালো জানেন। ব্যাপার কি স্যার? অমন একটা গণ্যমান্য ব্যক্তিকে থানায় নিয়ে যাবেন, তাও আবার জোর করে? ওর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আছে। হোয়াট? জালিয়াতি? হ্যাঁ মিস্টার সেন, আপনার ওষুধের ফার্ম সার্চ করে অনেক বিদেশি লেভেলের কোম্পানির জাল লেভেল পাওয়া গেছে। সেগুলো আপনার নিজস্ব প্রিন্টে ছাপা হয়েছে। এ আপনি কি অস্বীকার করতে পারেন? দেখো, এই সৎ নাগরিকদের হয়রানি করা কি পুলিশের কাজ? লোক দুধ চুরি করে বেড়াচ্ছে, ওরা যে পুলিশকে পান খেতে দেয়। কি বলতে চান আপনি? বলা বলে কি আছে মশাই? একটা চুচ্চু দেবব্রত চৌধুরী কর্তাবাবুকে ভাওতা দিয়ে 5,000 টাকা পালালো, থানা ডায়েরি করা হলো, অথচ আজ পর্যন্ত লোকটাকে ধরতে পারলেন না। তাতে কি প্রমাণ হয় না পুলিশ ঘুষখোর? দেবব্রত চৌধুরী পালিয়ে বাঁচতে পারবে না, কিন্তু তার চেয়েও বড় জালিয়াতি এই ভোলা সেন। 2-4-5 নয়, লক্ষ লক্ষ টাকা তিনি জালিয়াতি করেছেন। দেখো, তোমাকে আমি 200 টাকা দিচ্ছি। অসম্ভব। 500 দেব, না হলে 10,000 দেব। শুধু শুধু বেজ্জতি করবে। কথা না রেখে থানায় চলুন। কি আশ্চর্য, না হলে 1 লাখই নিবে। এখন খুশি তো? আগে না, টাকা দিয়ে আমার মুখ বন্ধ করতে পারবেন না। কি মুশকিল। যাক, না হয় 5 লক্ষই দেব। শুনেছি তুমি আমার জামাইয়ের বন্ধু। বাজে কথা শোনার আমার ধৈর্য নেই। আপনি এখন থানায় চলুন। ঠিক আছে, থানায় গিয়ে চাঁদের জুতো মেরে এই তোমার নাকের সামনে দিয়ে বেরিয়ে আসবো। বেশ, তাই আসবেন। তবে আমিও দেখতে চাই জালিয়াতি করার শাস্তি। কি শাস্তি? লক্ষপতি ভোলা সেনের কাছে শাস্তি দিতে পারে এমন বিচারকের দেশে জন্মায়নি। দরকার হলে লক্ষ লক্ষ টাকা খরচ করব, তবু পিছ পা হব না।